কমিশনের ফুল বেঞ্চ না এলেও ভার্চুয়াল মিটিং করছে এসপি ডিএম দের সঙ্গে দুদিন ধরে এবং কেন্দ্রীয় অফিসারদের সঙ্গে এই যে বৈঠক দুদিন ধরে ভার্চুয়াল বৈঠক কোনো দিশা দেখতে পাচ্ছেন নির্বাচনের আগে? না, নির্বাচনের যে নির্ঘণ্ট আপনাকে বুঝতে হবে যে ভোট যে কোনো সময় ঘোষণা হবে। ভোটার তালিকা বেরিয়ে গেছে, ফাইনাল ভোটার লিস্ট। এবারে আপনার সাপ্লিমেন্ট লিস্ট তো যে কোনো সময় আসবে, যাবে, নাও আসবে, কোনো অসুবিধা নেই। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে, এখন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা উচিত। যদি পিছনের দিকে দেখেন 2021-এ 26শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল। প্রথম ফেজে ভোট হয়েছিল 27শে মার্চ, সেকেন্ড ফেজে হয়েছিল 1 এপ্রিল নন্দীগ্রামে, আমি যেখানে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম। এইভাবে নির্বাচন হয়েছিল। তাই নির্বাচনের পরে 7ই মে সরকার হয়েছিল। 6ই মে 2026-এর মধ্যে নতুন সরকার করতে হবে, নইলে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে লেগে যাবে। এর সাথে কেরালা, তামিলনাড়ু, আসামের ভোট আছে। সেখানে আমাদের যে নববর্ষের আগে পরে, বাংলা নববর্ষের আগে পরে, সেখানে বিহু থেকে শুরু করে অনেকগুলো রিজিওনাল ফেস্টিভ্যাল রয়েছে। তাই নির্বাচনী নির্ঘণ্ট তারা সব দিক বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব তারা এই বিভিন্ন আঞ্চলিক উৎসবের কথা মাথায় রেখে তারা প্রকাশ করুক, আমরা চাইব। বিজেপি প্রস্তুত, বিজেপি একদম প্রস্তুত নির্বাচনের জন্য। আমরা পশ্চিমবঙ্গে প্রস্তুত। আমাদের গৃহ সম্পর্ক অভিযান, আমাদের পার্টির যে সংগঠন মজবুতির সাথে আমরা করছি এবং আজ থেকে আমরা জনগণের মধ্যে যাচ্ছি আমাদের পরিবর্তন যাত্রা নিয়ে। আর মহল তৈরি করার কাজ নরেন্দ্র মোদীজি করে গেছেন। তিনি লাগাতার 6টি বড় পরিবর্তন সভা করে এই বাংলায় কেন পরিবর্তন দরকার বলে গেছে। আর যথাসময়ে বিজেপি সংকল্পপত্র প্রকাশ করবে এবং সংকল্পপত্র প্রকাশ করে 100 দিনের মধ্যে কি কাজ করবে, 6 মাসের মধ্যে কি কাজ করবে, 1 বছরের মধ্যে কি কাজ করবে, 5 বছরের মধ্যে কি কাজ করবে, বিজেপি বলেই নির্বাচনে যাবে। দেওয়াল লিখনকে কেন্দ্র করে একেবারে তৃণমূলের সঙ্গে মানুষ নেই, তৃণমূলের সঙ্গে পুলিশ আছে, আইপ্যাকের দালালগুলো আছে। তাই পুলিশকে দলের কাজে ব্যবহার করার কারণে আজকে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। সমাধান একটাই, বর্তমান সরকারের পরিবর্তন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন, এটা যদি করতে পারেন পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে বেহাল অবস্থা সেই হালটা ফিরতে পারে। ওটার জন্য ন্যাশনাল স্পোক্স পার্সন আছে, ও बताएगा, वो मेरा काम नहीं है। लेकिन आज सुबह से हिंदू के नाते मैं बहुत खुश हूँ। 5000 কিলোমিটারের র্যালি যেখানে বন্দে ভারত আক্রান্ত হয়, সেখানে যদি পরিবর্তন যাত্রায় কোনোভাবে হামলা হয় প্রতিহত করবেন কিভাবে? প্রতিহত করার জন্য জনগণ আছে, প্রতিহত করার জন্য জনগণ আছে এবং ইলেকশন কমিশন আছে। তারা দেখবেন বিজেপিকে রুখতে পারবে না, বিজেপিকে আটকাতে পারবে না। আমরা সব ভয়ও করি না। আজকের সভাও এবং অমিত শাহজি, রাজনাথ সিংদের সভা, নীতিন নবীনজির সভা হাইকোর্টের পারমিশন নিয়ে নিতে হয়েছে। এ লজ্জা রাখার জায়গা নেই, ডেমোক্রেসি নেই, খতম। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশন কোনো রুলস মানছে না। আবেদন করুন। এই যে 58 লক্ষের পরে যে 7 লাখে কয়েক লক্ষ বাংলাদেশি শরণার্থীরা রয়েছেন, যাদের একটা অংশ সিএর আবেদনের নিষ্পত্তি হলেই সাথে সাথে নাম উঠে যাবে। যেদিন সিটিজেনশিপ সেদিনই ভোটাধিকার। আর যারা এখনো আবেদন করেননি, আমি অনুরোধ করব দ্রুত আবেদন করুন। ভারত সরকার, মোদীজির সরকার তাদের নাগরিকত্ব দেবেন, কারণ তারা হিন্দু এবং শরণার্থী। আর বাকি যে 60 লক্ষ
আমাদের বিবেচনায় আছে জুডিশিয়াল অফিসারদের এর বড় এরা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, এদের না আছে বাপের ঠিক, না আছে ছেলের ঠিক, না আছে বউর সংখ্যা অগন্তি বউ। স্টুডেন্টকে বের করেছিলেন ইউক্রেন থেকে। ভরসা রাখুন, সাবধানে থাকুন, একদম কেয়ারফুল থাকুন, ডোন্ট ওরি। মোদিজি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে 30,000 স্টুডেন্টকে বের করেছিলেন ইউক্রেন থেকে। একদম চিন্তা করবেন না, বিশ্ব নেতা আছে। দাদা কাল ফের সন্দেশখালীতে বড় प्रोग्राम के बारे में वीडियो परिवर्तन की पश्चिम बंगाल में परिवर्तन की जो गूंज उठी है, दार्जिलिंग से दीघा, कूच बिहार से काकद्वीप तक, भारतीय जनता पार्टी की ओर से आज 4 परिवर्तन यात्रा की सूचना हुआ। यहाँ मिदनापुर विभाग में जो 35 असेंबली सीट है, इसमें जो 5 तारीख से लगातार चलेगा 10 तारीख, और उसका बाद ब्रिगेड में मोदी जी का जो 10 लाख की सभा होने वाला है, उसका आज शुरुआत यहाँ से हुआ। बीच में 3-4 हमारी दोल पूर्णिमा है, होली है। उसका बाद 5 तारीख से लगातार हमारी जो परिवर्तन की रात कमल फूल की निशान लेकर गांव-गांव तक जाएगा। और हमारी एक ही मकसद है, बंगाल का हाल को सुधारना। और जिस गारंटी मोदी जी ने दिया है, ये मैं गारंटर हूँ, बंगाल में असली परिवर्तन आप लाइए। बंगाल का एजुकेशन, हेल्थ, बंगाल का बेरोजगारी खत्म करते हुए नारी सुरक्षा से लेकर पूरा बंगाल का कल्चर से लेकर बंगाल को सुशासन दिलाने का काम मोदी जी का नेतृत्व में भारतीय जनता पार्टी करेगा। इसका आज शुरुआत हुआ। देखिए, SIR का बारी में मैं बता रहा हूँ, एक तो फाइनल लिस्ट कल आया, इसमें 65 लाख वोटर्स डिलीट हुआ। जो ड्राफ्ट वोटर लिस्ट में 58 लाख था, 7 लाख एडिशनल डिलीट हुआ, और 60 लाख वो हमारी जो जुडिशियल ऑफिसर है उनकी विवेचना और जांच के लिए रखा है। इसलिए हमारी एक ही मांग है, जो बांग्लादेशी मुस्लिम घुसपैठिया जो शरणार्थी नहीं है, जो इलीगल इन्फिल्ट्रेटर्स है, उसको वोटर लिस्ट से पहले डिटेक्ट कीजिए, डिलीट कीजिए। बीजेपी आने का बाद इनको डिपोर्ट करने का काम हम लोग ही करेगा। जो हमारी यशस्वी नेता अमित शाह जी ने 2 दिन पहले पटना में भी बताया, ये हमारी एक भी गैर कानूनी ओर से आया इलीगल घुसपैठिया, खास करके बांग्लादेशी मुस्लिम, उनको हम लोग नहीं देगा। लेकिन इसका साथ साथ जो हिंदू शरणार्थी है, अपने धर्म रक्षा करने के लिए बांग्लादेश से भारत आया है, खास करके पश्चिम बंगाल आया है, उनको संरक्षण देने के लिए मोदी जी है। पहले तो CAA कानून लाया, दूसरा 31 दिसंबर 2024 तक जितना भी बांग्लादेश से अपने धर्म रक्षा करने के लिए, जान बचाने के लिए हिंदू लोग आया, उनको कोई किसी का राज्य की पुलिस डिस्टर्ब नहीं कर सकता। ये मोदी जी
का होम डिपार्टमेंट से इंस्ट्रक्शन है। और आप जो बात बता रहा है, जो हमारी खास करके हिंदू शरणार्थी है 2002 का बाद आया है, उनका नाम लेकर, उसमें मैं उनको सुझाव दे रहा हूं, एक आश्वासन दे रहा हूं, जो सीए में अप्लाई किया उसको जल्दी सीए का सर्टिफिकेट मिल जाएगा। सीए का सर्टिफिकेट मीन्स सिटीजनशिप का सर्टिफिकेट। सिटीजनशिप सर्टिफिकेट मिलते ही तुरंत उनको विद इन 24 आवर्स उनको वोटर लिस्ट में नाम भी आ जाएगा। उनका कोई दिक्कत का चिंता का बात नहीं है। दूसरा, अभी भी जो लोग सीए में अप्लाई नहीं किया उनको मैं रिक्वेस्ट कर रहा हूं ऑन बिहाफ ऑफ द स्टेट बीजेपी, प्लीज आपने सीए में जल्दी आपका एप्लीकेशन डाल दीजिए। आपके लिए मोदी जी है, अमित शाह जी है, भाजपा परिवार है, कोई चिंता का बात नहीं। কি অস্ত্র ভোতা করতেই সিদ্ধান্ত? কোনোদিনই নয়। ৮০ দশক থেকে আমরা বলেছিলাম যে অনুপ্রবেশ বিনা যুদ্ধে ভারত দখলের একটা চক্রান্ত। বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশকারী মুসলমান শুধুমাত্র এখানে একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হতেন। আপনারা লক্ষ্য করে দেখবেন এই গত নির্বাচন যেটা কিনা বাংলাদেশে হয়ে গেল, সেখানে পশ্চিমবঙ্গের যা সীমান্তবর্তী যে ওদের যে ভোট কেন্দ্রগুলো, সেখানে জামাতের ভোট সবথেকে বেড়েছে। মানে সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকাতে ওপারে গিয়ে মাঝে মাঝেই জামাতকে ভোট দিয়ে আসে, আর এপারে এসে তৃণমূলকে ভোট দেয়। সেই জন্যই তো তৃণমূলের এত আকুলি বিকুলি, যা জড়িয়ে ধরেছে, যেতে দেবো না রে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এখন দিতে বাধ্য হচ্ছে, তার জন্য এই নয় যে আমাদের অস্ত্র ভোটা করার জন্য ওরা দিচ্ছে। ওরা দিতে বাধ্য হচ্ছে মানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ডেট ফিক্সড, যদি না হয় তাহলে এবারে ওই যারা দিচ্ছে না তাদেরকে এবারে ওখানে দিল্লিতে ডেকে নিয়ে যাবে, টুপি খুলে দাঁড়াতে হবে দিল্লিতে। আরো আরো অনেক কিছু হতে পারে। ভোটের আগে ওরা কোনো রিস্ক নিল না। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি কর্মীদের বিয়ে দেওয়া হচ্ছে না, এদিকে আবার বিভিন্ন অ্যাডহক বোনাস, অগ্রিম উৎসব ভাতা, এই নির্বাচনের আগে রাজ্য সরকার এইসব ঘোষণা করছে সরকারি কর্মীদের মন থেকে। ওরা মনে করছে যে কিছু অ্যাডহক ভাতা, কিছু বেলুন, গ্যাস বেলুন এইসব দিয়ে যেরকম বাচ্চাদের ভোলানো হয় সেরকম ভুলিয়ে দেবে। কিন্তু যারা রাজ্য সরকারি কর্মচারী, যারা সত্যি নিজেদের কাজটা মন দিয়ে করেন, নিরপেক্ষভাবে করেন, সরকারের যন্ত্র হিসেবে কাজ করেন এবং মনে করেন যে তাদের কাজটা সরকারি পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আর প্রান্তিক স্তরের যে মানুষটি তার কাছে অব্দি পরিষেবা যারা পৌঁছে দেন তারা কিন্তু এই রাজ্য সরকারি কর্মচারীদেরই লোকজন বা তাদেরই যারা কর্মচারী। কিন্তু মুশকিলটা হচ্ছে যে কিছু লোক আছেন তো যারা কিনা জ্যাকেট পরে থাকেন ভেতরে তৃণমূলে, তাদের কাছে আজকে প্রশ্ন, বা অন্য বহু লোক আছেন যারা নো ভোট টু, তারপরে কি গ্রেটার ইভিল, লেসার ইভিল, হ্যাঁ, সম দূরত্ব বজায় রাখা ইত্যাদি প্রভৃতি করেছেন, আর তৃণমূলের ঝান্ডাবাহী যারা রয়েছেন তাদের কাছে বিনীত প্রশ্ন যে এই আপনারা কি মনে করেন যে এটা কোনো সমাধান? এক মুঠো টাকা, যেন মনে হচ্ছে সেই আগেকার দিনের সামন্ততান্ত্রিক পদ্ধতি, জমিদার বাবু খুশি হয়ে একটু পার্বণই দিলেন, যে ভোট আসছে, ভোট পার্বণ আসছে, একটু টাকা, এই হারুকে 2টো টাকা দিয়ে দে, তো 2টো টাকা হারু নিয়ে নাচতে নাচতে চলে গেল। একদম সেরকমই হচ্ছে ব্যাপারটা। এরকম করে মানুষকে ঠকানো যায় না। যারা এতদিন ধরে আমাদের বিজেপিকে ভোট দেননি তাদের কাছে অনুরোধ, একবার এইবারটা হচ্ছে সেইবার যেবারে কিনা এই সরকারটাকে সরানো যায়। পেছনের দরজা দিয়েও তৃণমূলকে জিততে দেবেন না। জিৎ গঙ্গোপাধ্যায় যখন বিজেপি টিকিট পেয়েছিলেন বিভিন্নভাবে আপনাদের আক্রমণ করা হয়েছিল, এবার রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠানো, তাকে সারদার পুরস্কার। আপনারা এমন বলেন না, একটা লোক তৃণমূলের জার্সি মনের মধ্যে পরে বাইরে পুলিশের উর্দি পরে কি সার্ভিসই না দিল, তাহলে সেই সার্ভিস গুলোকে ভাবুন। এরপরে আপনারা আবার বলবেন যে কেন দিল কেন দিল। আরে একটা তো মিনিমাম তো একটা বিবেক বলে বস্তু থাকা উচিত, যে এইরকম সার্ভিস দিয়েছেন দিনের পর দিন, রাতের পর রাত, বেআইনি ভাবে কত লোককে হ্যারাসমেন্ট, লক্ষ লক্ষ কোটি কোটি গাঁজার কেস, কথায় কথায় ফোন মোবাইল সবকিছু সিজ, লোকে প্রেমপত্র লিখতে ভয় পাচ্ছে, কাউকে দিদি বলে ডাকতে ভয় পাচ্ছে, পিসি বললে রেগে যাচ্ছে কেউ, পিসির জায়গায় মাসি বলে ডাকছে, বলে বাবার সঙ্গে সম্পর্ক বদলে গেছে বলে এখন মাসি বলছে, এইসব বলছেন লোকেরা। তো এইরকম একটা পরিস্থিতি বাংলায় যিনি বদলে দিলেন, তাকে আপনারা এই মাঝে মাঝে বলবেন উনিও বহিরাগত, ওরা বহিরাগত বলেছিল। আরে বহিরাগত তো কি হয়েছে, তৃণমূলের লোক, তৃণমূল করে, সরাসরি এখন করবে, অসুবিধার কি আছে? আর তার উপরে ওই ওই আপার হাউসের যদি মেম্বার হয়ে যায় কেউ, রাজ্যসভার মেম্বার হয়ে যায়, কিছু ইমিউনিটি তারা ভোগ করেন। আসলে তো ওই যে একটা ছিল না, দিনে দিনে যত বাড়ি আছে দেনা সুদিতে হইবে ঋণ, আসিতেছে শুভ দিন।
তো সেই শুভ দিন আসার আগেই শুভক্ষণে শুভ দিনে কপালে তিলক পরিয়ে ওই বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে যাতে কিনা ইমিউনিটিটা ভোগ করে। কিন্তু একটা আইন আছে, একটা পদ্ধতি আছে, হয়তো এরকম ভাবে যাবে না। তো বাবুল সুপ্রিয় তিনি কি বিধানসভায় ব্যর্থ? তা জানি না, ওনার বোধহয় ধাইয়া কাটলো। আহ, এই সাম্প্রতিককালে সোনা প্রাপ্য থেকে শুরু করে পিলখানার ঘটনা এখনো মূল অভিযুক্ত ধরা পড়ছে না, আশপাশের যারা আছে তাদেরকে ধরছে এবং সিআইডি তদন্ত করছে। আমার সামনে ক্যামেরার বুম আছে, বুমেতে দেখা যাচ্ছে কারা কারা আমার ইয়ে করছেন, আজকে আমার রিয়াকশন নিচ্ছেন। খুব সাবধানে থাকবেন। যিনি প্রশ্নকর্তা তাকে দেখা যাচ্ছে না। এই পাপ্পু, তারপরে ওই আপ্পু, ওদিকে হচ্ছে হারুন, সবাই কিন্তু আপনাদের দেখছে। ওরা সব ঘুরে ফিরে মাঝে মাঝেই ওই রকম করবে। এরপরে দিন আসছে, যদি তৃণমূল মনে করে যে তারা এইরকম একটা ব্যবস্থা রাখবে, কাল পরশু দেখবেন যে ওরা এইসব খুনখামারি করার আগে আপনাদের কাছে একটা করে প্রেস কনফারেন্স করে বিবৃতি দিয়ে ডাকাতি করতে যাচ্ছে, খুন করতে যাচ্ছে, ধর্ষণ করতে যাচ্ছে। এটাই তৃণমূল, এটাকে বন্ধ করতে হবে। মানুষ সেই জন্য তৃণমূলকে আর রাখবে না। পশ্চিমবঙ্গে বিশেষ সতর্কতা জারি বাহিনীকেও প্রস্তুত থাকার কথা বলেছে, কিন্তু রাজ্যে তো দোলযাত্রা আসছে, উৎসব আসছে। কিসের উৎসব? কিসের উৎসব? উৎসবের বানান কি? আমাদের রাজ্যে 12 মাসে 13 পার্বণ হবার কথা। এটা বাঙালির রাজ্য। কোন রকমে একটা দিন বা দুটো দিনের কোনো উৎসবের জন্য বাঙালি অন্তত তার 500 বছরের ইতিহাসে লেখা হয়নি এরকম কোনো কথা। পুণ্যিপুকুর থেকে শুরু করে, করম টুসু থেকে শুরু করে দোলযাত্রা, দুর্গাপুজো, কালীপুজো সবই করার জন্য এই পশ্চিমবাংলা তৈরি হয়েছে। সেখানে আরো একটা উৎসব হতে পারতো, ভোটের উৎসব, গণতন্ত্রের উৎসব। সেখানে দাঁড়িয়ে এরকম প্রত্যেক বাড়ি প্রায় 70 বছরের উপর ধরে আমরা যে জেনারেশন আফটার জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম বাঙালি শুনছে, ভোগ কিন্তু কড়া নির্দেশ এলো। আরে ভাই, কি কড়া নির্দেশ? বা বৃক্ষ তোমার নাম কি, ফলে এনো পরিচয় হতে। দিনের শেষে নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে যে নির্বিঘ্নে ভোট, লুঙ্গির তলা থেকে পিস্তল বেরিয়ে আসবে না, কেউ লুঙ্গি পরে লাথি মেরে কাউকে কচু বনে ফেলে দেবে না, কোনো লোকের, আপনাদের যারা সহকর্মী তাদের কারুর ক্যামেরা ভাঙবে না, কোনো ক্যামেরা পার্সনের মাথা ফাটবে না, কোনো মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি হবে না, ভোট নির্বিঘ্নে হবে এবং ভোটের আগে বা পরে সাধারণ ভোটার বা কোনো দলের দলীয় কর্মী, রাজনৈতিক দলের, তাদের উপরে কোনো অত্যাচার হবে না। এটাকে স্থির করতে হবে। অগ্নিমিত্রা পালকে নিয়ে বানানো এআই ভিডিও দেখা যাচ্ছে রাজ্যের মন্ত্রী বিধায়করা শেয়ার করছে, তাহলে কি অগ্নিমিত্রা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে? না না, নোংরামির তো একটা সীমা থাকে। আমরা তো আবারও বলছি যে এআই ভিডিও ইত্যাদি নিয়ে যারা এগুলো করেন, এবং সব থেকে কথা মহিলা রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে করেন, যে যে দলেরই হোক না কেন, যে কোনো দল, যাই হোক না কেন, যারা এইসব ধরনের কাজকর্ম করেন তাদের রুচিবোধ বলি হারিয়ে যায়। কিন্তু করবেটা কি বলুন তো? কি রুচির পরিচয় দেবে? আমি অন্তত 4-5 জন তথাকথিত ভদ্রলোক না, একদম সত্যিই ভদ্রলোক, তৃণমূল এখনো বাধ্য হয়ে করে যাচ্ছেন, মালকিনের নির্দেশে এইসব আজে বাজে কাজ করেন, সর্বাধিনায়ক কিসব যেন বলে, তাই জন্য করতে বাধ্য। এখন তো আবার ডিজিটাল ওয়ারিয়ে, তাদের একদম আইন করে দিয়েছে, ওরা যা করে দেবে বাজারে চালাতে হবে। তো সেই জন্য করছে। আসল কথা কি জানেন তো? সংস্কৃতি, শিক্ষা, ভদ্রতা, এগুলো তো কোনো মুদিখানার দোকানে পাওয়া যায় না। 1 লিটার বা 2 লিটার বা 1 কেজি কেউ খেয়ে ফেলবে, সঙ্গে সঙ্গে সে ভদ্রলোক হয়ে যাবে। খালপাড়ের সিস্টেমই আলাদা। ওখানে থাকতে গেলে ঐরকম হতে হবে। তো এটা তো পরিবার থেকে আসে, পড়াশুনো থেকে আসে, স্কুলিং থেকে আসে, কাদের সঙ্গে মিশছে লোকটা তার সঙ্গে আসে। দেখুন এরা কারা, এক গোয়ালের গরু, সব ওইরকমই। আমার আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে, মেনকা গোস্বামী যিনি রাজ্যসভার তৃণমূলের প্রার্থী, তার বাবা একজন সক্রিয় আরএসএস কর্মী হিসেবে পরিচিত। কংগ্রেস সিপিএম বলছে যে তৃণমূল আরএসএস এর সঙ্গে সেতু বন্ধনের চেষ্টা করছে। এসব বাজে কথা বলে লাভ আছে? যার যার আহ, রাজনৈতিক যে মত, সেটা তারই হবে। আমাদের দক্ষিণের একজন বড় বাম নেতা একবার বলেছিলেন, তার বাড়িতে যখন রাম জন্মভূমির আন্দোলনের সময় যখন রামশিলার পুজো হয়েছিল, সেই বাম নেতার দাদা সেই পুজো করেছিলেন। তিনি মারা গিয়েছেন, মানে ওই বাম নেতা মারা গিয়েছেন। আমি আর বিব্রত করতে চাইছি না এখানকার অনুপ্রাণিত কমরেডদের, কিন্তু কথা হচ্ছে সেই সময় তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি তখন একটা উত্তর দিয়েছিলেন যে রিলিজিয়ন ইজ অ্যাজ পার্সোনাল অ্যাজ টুথব্রাশ। যদি আমরা এই বিচারধারাকেও এক ধরনের রিলিজিয়ন যদি মনে করি, তাহলে রাজনৈতিক বিচারধারাও এরকম অ্যাজ পার্সোনাল অ্যাজ টুথব্রাশ। একই বাড়িতে ভাই বোন, বাবা মা, ছেলে, মেয়ে কিংবা স্বামী স্ত্রী আলাদা আলাদা রাজনীতি করতেই পারেন। এটাই গণতন্ত্রের বিউটি হওয়া উচিত। অচ্ছুত হয়ে থাকবেন কেন? ঠিক আছে, উনি ওনার মতো